গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের নেতা ওসমান হাদি। তবে ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের পরিচয় ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব হাদিকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। বাংলাদেশে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি তাকে যখন শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা অস্ত্রোপচার শেষে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তখন চিকিৎসকেরা বলেছেন যে তার অবস্থা অত্যন্ত গুরুতর, তবে একমাত্র আশার কথা তিনি বেঁচে আছেন। বিবিসি বাংলা শিরোনাম করছে ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে, যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসেরা উৎসবমুখর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছিলেন। অবশেষে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো 11 ডিসেম্বর, তখন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনও অভয় দিয়ে বললেন উৎসব আবহে ভোট দিন। কিন্তু দর্শক, বাস্তবতার থাপ্পড় পড়তে 24 ঘন্টাও লাগেনি। এই নির্বাচন কতটা উৎসবমুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র 18 ঘন্টা পর। ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব হাদিকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা। তবে এবার আর সেখানে নেই ইতিহাসরা নির্বাচনের বাগাড়ম্বর, বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযম প্রত্যাশা করা হয়েছে। অথচ হাদির উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুণ্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে। এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে করে ঘরের বাইরে বের হচ্ছেন না। এই সরকার যেন হ্যামিলিয়নের সেই বিখ্যাত বংশীবাদক, যিনি কানের তুলো গুজে শুধু দেশ সেরা নির্বাচনের বাঁশি বাজিয়ে চলেছেন, আর তার সভাসদেরা হাসি তামাশার মিশনে নেমেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নানান জল্পনা কল্পনার শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় 11 ডিসেম্বর। ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে আসে ভোটের ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি। সব ভোটারের উদ্দেশ্যে জানান উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান। আশ্বাস দেন মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে। সিএসের বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে 24 ঘন্টাও সময় লাগেনি। ঠিক 18 ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি। আওয়ামী লীগ সরকার পতনের পর গড়ে তোলেন প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে 12 ডিসেম্বর দুপুর 2:15টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলের 2 আরোহী। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটরসাইকেলের 2 আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় 2 জন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন 2 ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল।
এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। BDNews24.com এর খবরে বলা হয়েছে, ওসমান বিন হাদিকে আঘাত করা গুলিটি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার মাথায় অস্ত্রোপচার চালানো চিকিৎসক অধ্যাপক জাহিদ রায়হান বলেছেন, হাদির অবস্থা খুবই খারাপ। তার বিষয়ে আশার কোনো কথা বলতে পারছেন না তারা। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের পর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলবো না। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনে ওসমান হাদির উপর হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে নাজুক নিরাপত্তার চিত্রকে। আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখব তফসিলের আগে চট্টগ্রাম ৮ আসনে জনসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ সহ আরো ৫ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে সরার হোসেন ওরফে বাবলা তো প্রাণী হারান। পুলিশ সেই ১ মাসেও গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। এর বাইরেও নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে খুন জখমের বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে। তবে বরাবরের মতো বিষয়গুলোকে পাত্তা দিতে রাজি নয় সরকার। নির্বাচনে উৎকণ্ঠা যখন ঘিরে ধরছে দেশকে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিয়ে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে আসতে পারছেন না, তখন সব কিছু ফু মেরে উড়িয়ে দিয়ে বিদ্রুপের ঝাঁপে খুলে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সত্যি ম্যাজিক সরকারের এক ম্যাজিশিয়ান। তিনি একদিকে দাবি করছেন বাংলাদেশে নাকি কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই, অন্যদিকে প্রতিদিন যখন মানুষ মরছে, নতুন করে মবের তাণ্ডব ফিরছে, তখন তিনি নির্বিকার। নির্বাচনের আগে হত্যা বন্ধের জন্য তার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো সুইচ নেই। সন্ত্রাসী জঙ্গিরা মুক্ত অবস্থায় আছেন, সেটাও তো সত্য। এই ষড়যন্ত্রের জালটাই বা কারা বিস্তার করে রেখেছিলেন? কারা চাইছিলেন যে এই পুরো ক্ষেত্রটা প্রস্তুত থাকবে, যাতে যে কোনো সময় চাইলেই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলাকারী এদেরকে একরকমের উস্কে দিয়ে একটা সমন্বিত কায়দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে। বাংলাদেশে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি, তাকে যখন শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা অস্ত্রোপচার শেষে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তখন চিকিৎসকেরা বলেছেন যে তার অবস্থা অত্যন্ত গুরুতর, তবে একমাত্র আশার কথা তিনি বেঁচে আছেন। বিবিসি বাংলা শিরোনাম করছে, ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন। মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে হাদির, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান একটা অস্ত্রোপচার শেষে সরাসরি বলেছেন সাংবাদিকদের যে আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই হচ্ছে ওসমান হাদির অবস্থা। কাজে তার শারীরিক অবস্থা নিয়ে, মানে তিনি তো একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, সেটা নিয়ে উদ্বেগ যেমন আছে, সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনায়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। ওসমান হাদি 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম নেতা। কাজেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররা নেমে এসেছেন ওসমান হাদির বিরুদ্ধে গুলির প্রতিবাদে, তেমনি নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। কিন্তু প্রধান প্রশ্ন হয়ে থেকেছে এবং সকলের মনেই যেটা ঘুরছে সেটা হচ্ছে ওসমান হাদিকে গুলির ঘটনাটি ঘটালো কারা, এর পেছনে কারা, ষড়যন্ত্রটা কার। এবং এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। মানে ওসমান হাদির মতো একজন সুপরিচিত, সারা বাংলাদেশে পরিচিত একজন তরুণ নেতা, তাকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, একেবারে হত্যাকারীকে নিয়োগ দিয়ে, সেটা হত্যার যেসব সিসিটিভি ভিডিও বেরিয়ে এসেছে থেকে শুরু করে কোনোভাবে এই নিয়ে সন্দেহ করবার কোনো অবকাশ নাই। তার মানে
এই যে উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা, বিক্ষোভ, এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ওসমান হাদিকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো, এই গুলি চালানো হলো, যেই গুলি কিনা তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল। এবং তিনি বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তখন রিক্সা দিয়ে নির্বাচনী জনসংযোগের কাজেই যাচ্ছিলেন। তাহলে এই যে ওসমান হাদির ওপরে এই হামলা, সেটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তো নয় বটেই, কিন্তু এরপরে কে হামলার শিকার হবেন এবং এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের এর পরবর্তী পরিকল্পনা কি? তারা তো নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন এমন একটা ঘটনা ঘটিয়েছেন, একটা সুনির্দিষ্ট বার্তা তো তারা নিশ্চয়ই দিতে চান। সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকী কালকে স্ট্যাটাস দিয়ে মনে করিয়েছেন যে ওসমান হাদি আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন এবং কি শুরু হয়ে গেল। আজ থেকে ঠিক 4 দিন আগে ছোট দলের বিরাট নেতা, কথাবার্তায় মনে হয় যে উপমহাদেশে এরকম নেতা খুব কম আছেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান কদিন আগে 8 তারিখ সম্ভবত 8 ডিসেম্বর গণ অধিকার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছিলেন যে গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে, নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। আওয়ামী লীগের উপর কথায় কথায় আওয়ামী লীগের উপর দোষ দেওয়া তাদের এখন স্বভাব। বর্তমানে বাংলাদেশকে ব্যর্থ করার পেছনে যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট রাজনৈতিক দল, বড় 2-1টা দলও আছে, তারা কথায় কথায় আওয়ামী লীগের দোষ। এই যে টার্গেট কিলিংয়ের কথা বলছেন, 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এটা কারা করবে? দোষ চাপানো আওয়ামী লীগ, অন্যরা করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র আসলে হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু সেই নির্বাচন আপনি দেখতে পারলেও আমি এখনো দেখতে পারি না। আরো 15 দিন 1 মাস না গেলে আমার চোখে আসলে যে নির্বাচনটা হচ্ছেই এটা আমি মনে করব না। কারণ এই নির্বাচনটা হওয়ার কোনো সিগন্যাল নেই কোনো জায়গা থেকে, কোনোভাবে যে একপাক্ষিক একতরফা যে নির্বাচন করতে চাইছে এই নির্বাচনটা হচ্ছে। রাশেদ খান বলছিলেন ছোট দলের বড় নেতা এরকম অনেক সময় মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেন, আগাম জানিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগে। এবং আজকে একটা উইকেট পতনের ঘটনা দেখা গেল। এই যে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক একটি ছেলে, কি যেন নাম, ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, হঠাৎ করে আমরা এই গত কয়েক মাসে, গত 1.5 বছরে এই সংগঠনটির নাম শুনেছি, বিশৃঙ্খলা করতে দেখেছি আমরা আসলে সত্যিকার অর্থে। এবং আক্রমণাত্মক কথা, মারো, কাটো, ধরো ইত্যাদি কি সব নোংরা ভাষায় কি ছিঁড়ে দেবার কথা বলে, সেই ছেলেটি হচ্ছে ওসমান হাদি। আজকে গুলিবিদ্ধ হয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি তার যেটি সংবাদ মাধ্যম বলছে লাইফ সাপোর্টে আছেন, ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। এগুলো আসলে কারা করছে? গুলিবিদ্ধ আওয়ামী লীগ করছে। কথায় কথায় আওয়ামী লীগের জুজুর ভয়, এগুলো তারাই করছে যারা বাংলাদেশে কখনো নির্বাচন হোক, অনির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘস্থায়ী নির্বাচন হলে তো সিনারি অন্যরকম হবে এবং নির্বাচনটা চূড়ান্ত বিচারে করা যাবে না। সেই তারাই এখন দেখে দেখে 2-1টা খরচের খাতায় নাম লেখাতে চাইছে। লাশের রাজনীতি যারা করে, ওই যে গত বছর জুলাই আগস্ট কালেও যারা লাশের রাজনীতি করেছে, কিছু লাশ ফেলেছে নিজেরা ফেলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়েছে। সরকার নাকি লাশ ফেলেছে, সেই সরকারের এখন বিচার করতে হবে। পৃথিবীর ইতিহাসে এমনটা হয়? কখনো কোথাও হয়েছে? সরকারের দায়িত্ব, আমি বারবার এই কথাগুলো বলি যে জানমালের নিরাপত্তা দেওয়া, নিরাপত্তার প্রয়োজনে, নিরাপত্তা দেবার প্রয়োজনে গুলি করতে হবে প্রয়োজনে, সেইটা করেছে। কিন্তু সরকারের গুলিতে তো মারা যায়নি গত বছর জুলাই আগস্টে। আজকেও ঠিক তেমনি নিজেরা গোলাগুলি করে নিজেরা এরকম কয়েকটা লাশ ফেলবে। এই ছেলেটির কি হবে জানি না, যেহেতু লাইফ সাপোর্টে, ঢাকা মেডিকেল কলেজ বলছে যে লাইফ সাপোর্টে
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।